বন্ধুরা, পাঁচ ফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই জানেন যে আমাদের পার্শ্ব শিক্ষকদের নানান মুনির নানা মত, এরকম নানান সময় নানান সংগঠন তৈরি হচ্ছে, আবার নানান সময় সেই সংগঠনগুলো ভেঙেও যাচ্ছে। এখন এই বিষয়ে আমরা একটা দোলাচলের মধ্যে আছি, আমাদের কি আদৌ কিছু উন্নতি হবে কি হবে না। আমরা বিস্তারিত জানবো আমাদের উন্নয়ন সমিতির অন্যতম কর্ণধার সঞ্জয় গুহবাবুর কাছ থেকে। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। আচ্ছা সঞ্জয় দা, সবার আগে আমি একটা ছোট্ট করে কথা বলে নিই, যদিও এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তবুও বলছি। আজকে পশ্চিম মেদিনীপুর জেলায় যে অর্ডারটা বেরিয়েছে সেটার সম্পর্কে আপনি ছোট্ট করে একটু বলে দিন। ছোট্ট করে এক এক কথায় বলবো। হ্যাঁ, 2015 সালের একটা অর্ডার রয়েছে। আমাদের হচ্ছে সপ্তাহে 5 দিন হচ্ছে ক্লাস। হ্যাঁ, এবং ফুল টাইম থাকতে হয় এবং 20 টাকা করে ক্লাস করতে হয়। এটা হচ্ছে সারা রাজ্যের অর্ডার, এডুকেশন ডিপার্টমেন্টের অর্ডার, এবং কোর্টে এই অর্ডারটাও প্লেস করা হয়েছে এবং এই অর্ডারের উপরে আলোচনা হয়েছে। ঠিক আছে, এটাই বিচারপতি এবং সরকার পক্ষ অ্যাডমিসেবল করেছে। এখন কোন একটা জেলায় কোন এক আধিকারিকের কি খেয়াল হয়েছে যে ঠিক করে যে 4 জন 4 দিন ক্লাস করবে আর 2 দিন চাইল্ড ট্রেকিং করবে। ঠিক আছে, এসব গ্রহণযোগ্যতা নেই কোনো, এসব অনৈতিক কাজ। ঠিক আছে, এর কোনো আইনি বৈধতা নেই। ও যিনি করেছেন তিনাকেই বাতিল করতে হবে। ওই নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আর যদি না করে তাহলে ওনাকে কোর্টে কি ব্যবস্থা করা যায় সেটা করবো। কোনো নিয়ে কোনো টেনশন নেই। তাহলে এবারে বলুন যে এই যে আমাদের এতদিন ধরে উন্নয়ন সমিতির যে কেসটা উঠছিল না, আজকে আবার একটা ভালো খবর পাওয়া গেল যে 2 সপ্তাহের মধ্যে ওটা উঠবে, হয়তো বা ভালো কিছু হতে পারে। এখন এই বিষয়ে নিয়ে আজকে আপনাদের একটা গুগল মিট ছিল, সেইটার মধ্যে হুম। আলোচনা কি হলো? সেইটার সব আলোচনা তো আমি বাইরে বলতে পারবো না না। না না, দরকার নেই, যে আহ, জিস্ট আহ, একটুখানি বললেই হবে। আচ্ছা, এই 7 মাস হেয়ারিং হয়নি কেন সেটা একটু বলে দিই। হ্যাঁ সাত বলুন। মাসে 3 বার বিচারপতি চেঞ্জ হয়েছে। হ্যাঁ। এটা একটা সমস্যা। আর তার তার সাথে আরেকটা ছিল হচ্ছে সরকারি সংগঠনের তৎকালীন যারা নেতৃত্ব ছিল তাদের অনুরোধে আমরা কেসটাকে মানে সারপ্রাইজ করে রেখেছিলাম। কারণ তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল সরকার আমাদের জন্য ভালো কিছু করতে চলেছে, তাই কেসটা আপাতত সারপ্রাইজ থাকুক, দরকার নেই। হুম। সেই কারণে ইয়ে ছিল। কিন্তু পরবর্তীকালে অভিজ্ঞতার ভিত্তিতে দেখতে পাচ্ছি যে কোনো কিছুই হচ্ছে না। উল্টে যারা সেই সময় ছিল তাদেরকে সরিয়ে আবার নতুন নতুন একটা কমিটি তৈরি হলো। ঠিক আছে, তা হুম। এই আহ, মানে বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী আছেন, হুম। উনার আমলে এই নিয়ে 3 বার কমিটি চেঞ্জ হলো। একবার মইদুল ছিল, ঠিক আছে, হুম। মইদুল আর রমিউল ছিল। তারপর রমিউল আর বুবাই ছিল। এখন রমিউল আর জীবন। তো এই যে নতুন নতুন সংগঠনগুলো তৈরি হচ্ছে, এগুলো থেকে আদৌ আমাদের কোনো উন্নতি হবে বলে আপনার মনে হয়? দেখুন, উন্নতি তো কোনো সংগঠন করতে পারবে না। একদম খুব বাস্তব কথা যে উন্নতি একমাত্র সরকারই করতে পারবে। এবং আমার এটা আশ্চর্য লাগে যে কি কারণে সরকার আমাদের উন্নয়ন করছে না। যেখানে সরকার যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানেনি। তারা একটা রাজ্যের একটা সরকারি ভাবে একটা নতুন শিক্ষা পলিসি গ্রহণ করেছে। সেই শিক্ষা পলিসিতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে পার্শ্ব শিক্ষকদের আর্থিক উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু সেইটা লেখাটা লেখাই রয়ে গেছে, আরো 2-3 বছর কেটে গেল। হ্যাঁ, সেই পলিসি সরকার গ্রহণ করার পরও পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়লো না। অথচ আমরা দেখলাম গেল বছর বাজেটে প্রত্যেকটা স্তরের কন্ট্রাকচুয়াল কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতে 5, 10, 15, 20 অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে বাড়লো। অর্থাৎ আমাদের এখন অনেকেরই 20 বছর হয়ে গেছে চাকরি, যেমন আমার নিজেরই হয়ে গেছে। তাহলে আমি যদি এখন বর্তমানে সরকারের যে অর্ডার আছে 1-3-2024 সেই অর্ডার অনুযায়ী আমার মাইনে হওয়া উচিত ঘুষ দিচ্ছে 1 টাকা যদি বেশিও ধরি আমি 37,001 টাকা। ঠিক আছে, সেখানে আমি পাই 9,756 টাকা। এই ডিসক্রিমিনেশন কেন? এর দায়িত্ব তো শিক্ষামন্ত্রী। তার কারণ উনি নিজে বলেছিলেন ভোটের আগে, লোকসভা ভোটের আগে, যে আপনাদের সব রেডি, ভোটে এমভাবে জন্য ঘোষণা করা যাচ্ছে না। সেই ভিডিও আমাদের কাছে আছে। উনি মুর্শিদাবাদে বলেছিলেন যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে, সেই ভিডিও আমাদের কাছে আছে। হুম। তাহলে এই যে কথাগুলো উনি বলেছেন,
নিশ্চয়ই তার কিছু সত্যতা আছে। আমরা ওনাকে মাননীয় শিক্ষামন্ত্রী, উনি একজন শিক্ষিত। আমার একটা না কথা। না আমি বলিনি। আমাদের এইটুকু বিশ্বাস আছে উনি একজন শিক্ষিত নাট্যকার, উচ্চদরের নাট্যকার, ভালো মানুষ। হ্যাঁ, তো উনি এতগুলো কথা যখন আমাদের সম্পর্কে বিভিন্ন মিটিং মিছিলে প্রকাশ্যে বলেছে, তাহলে নিশ্চয়ই তার বিশ্বাসযোগ্যতা আছে বলে আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাসযোগ্যতা আছে, তাহলে কেন হচ্ছে না, কোথায় আটকাচ্ছে, এটাই আমরা জানতে চাইছি। এক। আর ২ নম্বর, যে একটা অর্ডার বেরিয়েছিল ২০১১ থেকে ২৪ সালে অবধি, যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা ঢুকেছেন তাদের সম্পর্কে ডিটেলস চাওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। পরবর্তীকালে দেখা গেল তাদেরই শুধু মাইনে বাড়লো। তা আমার প্রশ্ন, ২০১১ আগে যারা ঢুকেছিল তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়? তো তারা কি সব সিপিএম ঢুকেছিল, তারা সবাই সিপিএম? তাহলে তাহলে যারা সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করছে তারা তো সব সিপিএম, তারা সবাই সিপিএম, তাহলে তাদের দিয়ে মাইনে কেন বাড়ছে বা তাদের পে কমিশন কেন হচ্ছে? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, সিপিএম আমলে যারা মন্ত্রী ছিল তারা তো এখন এই আমলে অনেকে মন্ত্রী, কেউ বড় বড় আধিকারিক, বড় বড় পোস্টে আছে। তো তারা হয়ে গেল জামাই আদর। আর আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আজকে 1 থেকে 8 অব্দি, হ্যাঁ, স্কুল ছুটের নিরিখে পশ্চিমবঙ্গ শূন্য। মানে 1 থেকে 8 অব্দি পশ্চিমবঙ্গের কোনো স্কুল ছুট নেই। সেটা কাদের জন্য হয়েছে? পার্শ্ব শিক্ষক, যখন পার্শ্ব শিক্ষকরা 1 থেকে 8 অব্দি নিয়োগ হয়েছে। যাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মান উন্নয়ন হচ্ছে সারা দেশের কাছে, হ্যাঁ, তাদের উন্নয়ন নেই। তারা পায় 9,000 10,000। আর যারা গ্রুপ ডি গ্রুপ সি তে সেদিন ঢুকেছে, ঠিক আছে, 4-5 বছর আগে যারা এজেন্সিতে ছিল, তাদের মাইনে আজকে 30,000 35,000 হয়ে করে দিল এই শিক্ষা দপ্তরই। আজব ব্যাপার। আর আমাদের ক্ষেত্রে খালি শুনি টাকা নেই। অন্যান্য যাদেরকে মাইনে দিচ্ছেন, এই 35,000 60,000 করা হলো, তাদের পুরো মাইনেটা তো রাজ্য সরকারকে গুনে দিতে হবে, রাজ্য সরকারের কোষাগার থেকে দিতে হবে। আর আমাদের মাইনে তবু তো 60% টাকা কেন্দ্র দেবে, আজকে দিক আর কালকে দিক, দিতে তো হবেই কেন্দ্রকে, দাঁড়িয়ে যাবে কোথায়? ওই জন্য কেসের ফার্স্ট পার্টি তো কেন্দ্র, সেকেন্ড পার্টি রাজ্য সরকার। ঠিক আছে, আমাদের এই দুর্দশার জন্য যদি রাজ্য সরকার দায় থাকে, তার 50% দায় কেন্দ্র সরকারের। কারণ তারা একটা ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি করলো, সেই পলিসিতে সারা দেশের পার্শ্ব শিক্ষক নিয়োগ আছে, তো তাদের ব্যাপারে কোনো আলোকপাত কেন করলো না? তাদের ব্যাপারে তো একটা নির্দিষ্ট পলিসি নেওয়া উচিত ছিল যে সারা দেশের পার্শ্ব শিক্ষক আছে। একটা জায়গায় তো ছিল কোনো কন্ট্রাকচুয়াল রাখা যাবে না, কিন্তু সেটা অবশ্য বলা নেই যে রাখা যাবে না মানে যে তাদের উচ্ছেদ করতে হবে। কোনো নির্দিষ্ট ওইসব ঝড়িটা লাঠি পানি মার্কা ওইসব আমাদের চালাকি করা কথাবার্তা, ওইসব ফালতু কথায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সেন্ট্রাল গভর্নমেন্ট 50% আমার দুর্দশার জন্য দায়ী। রাজ্য সরকার যদি 50% দায়ী হয়, কেন্দ্রীয় সরকার 50% দায়ী। আজকে পশ্চিমবঙ্গে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে আপনি দেখুন যে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক প্রকল্প আছে, দুয়ারে সরকার চলছে, সেখানে গিয়ে দেখুন হাজার হাজার লোক দাঁড়িয়ে পরিষেবা নিচ্ছে। ঠিক আছে, সেই পরিষেবা তো মানুষ পাচ্ছে। তাহলে শুধু আমাদের ক্ষেত্রে কেন এত বঞ্চনা, কি কারণ? এটা আজ অব্দি আমার মাথায় এলো না। আমি শুধু যদি জানতে পারতাম যে এই কারণের জন্য আমাদের মাইনে বৃদ্ধি ঘটছে না, তাহলে বুঝতে পারতাম। আমি তো কারণে বুঝতে পারছি না। এখন তো কেউ বলতে পারো সরকার বিরোধিতা হচ্ছে। দুটো মিছিল সরকারের পক্ষে করা হলো, লোকসভা ভোটের আগে করা হলো। তারপর এই লাস্ট 3-4 বছর, বিশেষ করে এই শিক্ষামন্ত্রীর আমলে, কোনো আন্দোলন সংগঠিত হয়নি। হাজারটা সংগঠন তৈরি হোক, সরকারের বিরুদ্ধে তো কোনো আন্দোলন হয়নি। তো সরকারের বিরুদ্ধে একটা কথা বলেনি। সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা রাজপথে সভা সমিতি করেছি। তাহলে আর কি করলে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন হবে, এটাই তো আমার মাথায় আসছে না। রাজ্য সরকার যে শিক্ষা পলিসি নিয়েছে, যেটা মন্ত্রিসভায় গৃহীত হয়েছে, সেইখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে পার্শ্ব শিক্ষকদের মান উন্নয়ন ঘটাতে হবে, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি করতে হবে। তারপরও অন্য দপ্তরের মাইনে বাড়ছে, আমাদের দপ্তরে মাইনে বাড়ছে না। এই দায় কে নেবে? এই দায় কাকে নিতে হবে? এই দায়টা সরকারের আবার কার? আমি তবুও আশা রাখবো যে সরকার নিশ্চয়ই তার কথা রক্ষা করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়ন করবেন এবং এই বাজেটে আগেই ঘোষণা করবেন বা বাজেটের মধ্যে ঘোষণা করবে, এইটুকু এখনো আশা রাখছি। দেখা যাক কি হয়। এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না।
একদম। রাষ্ট্র ঠিক শক্তির আছে। বিরুদ্ধে লড়াই করা খুব কঠিন। একদম, একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম, হুম। অনেক ধন্যবাদ।